আমার বিয়ের জন্য যে পাত্র ঠিক হলো সে দেখতে অসম্ভব রকমের সুন্দর। শুধু যে চেহারা সুন্দর তাই না, তার নিজের একটা এজেন্সি আছে, প্রতি মাসে 6 লাখ টাকা ইনকাম। বাবা বললেন এ ছেলে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আত্মীয় স্বজন যারা ছিল তারাও একই কথা বলেছে। আমাদের বংশের কোনো মেয়ের ভাগ্যে এমন ভালো বর জুটেনি। আমার এত ভালো ভাগ্য নিয়ে সবাই আফসোস করতে লাগলো। এর মধ্যে ছেলে আর তার মা একবার এলো, এসে আমায় দেখে গেল। ছেলের এবং ছেলের মায়ের দুজনেরই পছন্দ হয়েছে। মা তখন একটা চালাকি করলেন, এত ভালো পাত্র যেন কোনোভাবেই হাত থেকে ফসকে যেতে না পারে সেজন্য তিনি তাড়াহুড়ো করলেন। ছেলের মাকে তিনি বললেন, মেয়েকে যেহেতু আপনাদের পছন্দ হয়েছে তাহলে রিং পরিয়ে যান। মেয়ের নানান জায়গা থেকে বিয়ের আলাপ আসে, রিংটা পরা থাকলে আমরা একটু নিশ্চিন্ত থাকতাম। অন্য জায়গা থেকে আলাপ আসাও বন্ধ হয়ে যেত। ছেলের মা খুশি মনে বললেন, কথা ঠিক বলেছেন বিয়াইন, মেয়ে যেহেতু আমার পছন্দ হয়েছে তাহলে একটা ফর্মালিটিস করা দরকার। কিন্তু আংটি তো তৈরি করে নিয়ে আসিনি। আমার আঙুলে যে আংটি আছে এটাই আমার হবু বৌমাকে পরিয়ে দিয়ে যাচ্ছি। আমার হবু শাশুড়ি আমার হাতের আঙুলে আংটি পরিয়ে দিয়ে গেলেন আর বিয়ের ডেট ঠিক করে গেলেন। বিয়ে হবে 15 দিন পর। আমাদের বাড়ির সবাই খুশিতে আত্মহারা। বাবা পাড়া জুড়ে মিষ্টি বিতরণ করলেন। কিন্তু এর ঠিক 2 দিন পর আমার মেজ ফুপু এসে বাঁধ সাধলেন। মাকে ধরে বললেন, ভাবি এই বিয়েটা ভেঙে দেন। মা অবাক হয়ে বললেন, কেন? বিয়ে ভেঙে দেব কেন? ফুপু বললেন, এরা লোক ভালো না, মারাত্মক লোভী লোক। মা বললেন, এরা যে মারাত্মক লোভী তা তুমি কি করে জানো? ফুপু বললেন, আমার খালা শাশুড়ি বলেছেন, উনি চিনেন ছেলের পরিবারের সকলকে। এসব আলাপ বাদ দাও, মানুষ কখনোই অন্য মানুষের ভালো দেখতে পারে না। আমার মেয়ে ওই বাড়িতে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে। নিজের চোখে দেখে নিও, আমি মানুষ চিনি। ছেলের চেহারা দেখে বুঝেছি এমন লক্ষ্মী ছেলে হয় না। ছেলের মাও মাটির মানুষ, কি ভালো আচরণ। ফুপু আর এ নিয়ে কথা বললেন না, শুধু বললেন, আপনি যদি ভালো মনে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই, বিয়ে দিন। আমার ভাতিজির ভালো ঘরে বিয়ে হলে তো আমারই আনন্দ। বিয়ের সময় আমাদের আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবচেয়ে বেশি অবাক হলো। ওরা এত গহনা এনেছে যে এত গহনা আমাদের কেউ কখনো চোখেও দেখেনি। তাছাড়া আমার শাশুড়ি মায়ের কাছে ফোন করে বলেছে তার একটা মাত্র ছেলে, তিনি বিয়ের পর আমার নামে শহরের জমি থেকে 8 শতক জমি লিখে দিবেন। বিয়ের দিন আমার মেজ ফুপুকে মা ইচ্ছে মতো লজ্জা দিলেন। বললেন, তুমি তো বলেছিলে ছেলের পরিবার লোভী, এখন নিজের চোখে দেখো লোভী কিনা এরা। এই যে চোখ খুলে গহনাগুলো দেখো, জীবনে এত গোল্ড দেখেছো? আর দূর থেকে দেখলে কি হবে, কাছে আসো, হাত দিয়ে দেখো, পরে বলবা এসব গোল্ড না, নকল। হাসলেন মা, কিন্তু মেজ ফুপু লজ্জায় কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ভাবি আমি তো শুধু আমার খালা শাশুড়ি থেকে কথাটা শুনে এসে বলেছিলাম, আপনি আমায় কেন এভাবে লজ্জা দিচ্ছেন? জুই তো আমার ভাইয়ের মেয়ে, সে আমার রক্ত, আমি কি তার খারাপ চাইবো? মা ফুপুর এসব কথায় পাত্তা দিলেন না, দূরে সরে গেলেন। বাবা তখন মাকে বলেছিলেন, তুমি বেশি বেশি করছো, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই, এর ফল খারাপ হয়। বাবার কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিয়ে বললেন, খারাপটা কি আবার? খারাপটা কি হবে শুনি? তোমার বোন একটা মিচকা শয়তান। আমার মেয়ের এত ভালো বিয়েটা সে ভেঙে দিতে চাইছিল, আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো? তোমার বোন যেমন খারাপ তুমিও তেমন খারাপ। বাবা কিংবা ফুপু তারা কেউই এ নিয়ে একটা কথাও বললেন না। বিয়ের পর প্রথম একটা মাস খুব ভালোই কাটলো ওখানে। কি সুন্দর বাড়ি, এত বড় বড় ঘর, কারুকার্য, বাগান, যেন পুরনো জমিদার বাড়ি, তাও শহরে। সমস্যাটা হলো 1 মাস পর আমার শাশুড়ি আমায় একদিন বললেন, বৌমা গহনাগুলো ব্যবহার করলে তো মলিন হয়ে যাবে, এগুলো খুলে কোথাও রেখে দাও, পরে বাড়িতে গেস্ট আসলে বা কোথাও বেড়াতে গেলে পরে নিলেই হবে। শাশুড়ির কথা মতো সবগুলো গহনা আলমারিতে রেখে দিলাম আমি। এরপর শাশুড়ি আমার হাতে একটা চাবি দিলেন, বললেন, এটা লুকিয়ে রাখো, আলমারির চাবি আজ থেকে তোমার হাতে থাকুক, তুমি এর মালিক। আমি খুশিতে আত্মহারা হয়ে উঠলাম। সেদিন মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলাম আল্লাহর দরবারে। আমার শাশুড়ি মঙ্গল কামনা করে দোয়া করলাম। এর ঠিক কদিন পরেই অদ্ভুত ঘটনাটা ঘটল। সেদিন বাসায় কেউ নেই, সবাই বাইরে, শুধু বাসায় আমি একা। বিকেলবেলা একজন মাঝবয়সী মেয়ে লোক এসে কলিং বেল চাপল। দরজা খুলে বাইরে এসে চিনতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়ে লোকটি খুব ভালোভাবে আমায় দেখে নিয়ে বলল, তুমি কে? আমি আমার পরিচয় দিলাম, বললাম আমি এ বাড়ির বউ, আমার বরের নাম তপু। মেয়ে লোকটি মুখ বেজার করে বলল, তোমার শাশুড়ি কই? আমি বললাম, ওনার বোনের বাসায় বেড়াতে গিয়েছেন। মেয়ে লোকটি তখন বলল, উনি আসলে বলবা বাসা ভাড়া দেওয়ার ডেটটা 5 দিন আগেই শেষ হয়েছে, ভাড়াটা যেন কালকের মধ্যে আমার বাসায় গিয়ে দিয়ে আসে। আমি অবাক হলাম, বললাম, কোন বাসার ভাড়া দেওয়ার কথা বলছেন? মেয়ে লোকটি বলল, কোন বাসা মানে? যে বাসায় দাঁড়িয়ে আছো এই বাসায়। বাসায় থাকবা, ভাড়া দিবা না? বলে চলে গেল। এই বিষয়টা আমার একেবারে চমকে দিল আমাকে। এটা কিভাবে হতে পারে?
আমি তো জানি এই বাসার মালিক তপুরা নিজেই, কিন্তু এই মহিলাটি এসে এসব কি বলে গেল। তপু বাসায় ফিরল সন্ধ্যাবেলায়, তখন তাকে সব খুলে বললাম। সে শুনে হাসলো, বলল এই মহিলা ঘোর পাগল, প্রতি মাসে একবার আমাদের বাসায় আসে, এসে বলে তাকে বাসা ভাড়া দিতে। এই বাসা নাকি তার। কত বড় পাগল চিন্তা করো। আমি হাসলাম। এই মহিলা তবে পাগল, আর আমি কি নাকি ভেবে বসেছিলাম। কিন্তু এর কদিন পর আরও অদ্ভুত ঘটনাটা ঘটল। হঠাৎ করে ঠিক করলাম বাড়ি যাব। যাওয়ার জন্য রেডি হয়ে যখন আলমারি খুললাম গহনাগুলো বের করার জন্য, তখন দেখলাম গহনাগুলো আলমারিতে নেই। অনেক খোঁজাখুঁজি করলাম, নেই মানে নেই, একেবারেই নেই। তন্ন তন্ন করে খুঁজেও কোনো লাভ হয়নি, একেবারেই লাপাত্তা। এতগুলো গহনা, কয়েক লাখ টাকার জিনিস, এখন কি উপায় হবে? আমি একরকম চিৎকার করে উঠলাম, বললাম আমার গহনা কোথায়? কোথায় আমার গহনার বাক্স? আমার শাশুড়ি শুনে দৌড়ে ছুটে এলেন, তার পেছনে তপু এসে বলল কি হয়েছে, চিৎকার করছো কেন? আমি কেঁদেই ফেললাম, বললাম গহনাগুলো নেই মা, কোথাও নেই, খুঁজে পাইনি। আমার শাশুড়ি বললেন কি বলো এসব, ভালো করে খুঁজে দেখো। গয়নার কি হাত পা আছে যে আলমারি থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে? আমি এরপর খুব করে খুঁজলাম, আলমারি থেকে একটা একটা করে জিনিস বের করে খুঁজে দেখলাম, কোথাও গহনা নেই। কি হলো তবে এগুলো? আমি আমার শাশুড়িকে আবার বললাম মা গয়না নেই, এখানে ওখানে কোথাও নেই। শাশুড়ি মা এবার বললেন না হলে তুমি গয়নাগুলো তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো আর এখন নাটক করছো। আমি কেঁদেই ফেললাম, বললাম এসব কি বলছেন আপনি মা? আমি কি এমন মেয়ে? আমি কেন এগুলো বাবার বাড়ি পাঠাবো বলেন? আমার কি লাভ এতে? আমার শাশুড়ি আমার কথা কানে তুললেন না, তিনি মুখ বেজার করে বললেন গয়নাগুলো কি বাপের বাড়িতে আছে নাকি, নাকি বিক্রি করে দিয়েছো আগে বলো তো। ততক্ষণে তপুও ঘরে ফিরেছে। সে এসে তার মাকে বলল কি হয়েছে মা, কি নিয়ে কথা হচ্ছে? তার মা তার কাছে সবকিছু খুলে বললেন গয়না আমি চুরি করেছি, চুরি করে বাপের বাড়ি নিয়ে রেখে দিয়েছি, অথবা বিক্রি করে টাকা বাবাকে দিয়ে দিয়েছি, আমি একটা চোর, এসব কিছুই বললেন। আমি ভেবেছিলাম তপু অন্তত এই কথাটা মেনে নেবে না, বিশ্বাস করবে না, কিন্তু আমায় অবাক করে দিয়ে তপুও বলল জুই গয়নাগুলো তো তোমারই থাকতো সারা জীবন, এরপরেও তুমি এগুলো সরিয়ে ফেলার লোভ সামলাতে পারলে না? তুমি এতটা নীচ জুই, ছি ছি ছি। আমি ওদের মুখের দিকে তাকাতে পারছি না, কি এক মিথ্যা অভিযোগ আমার উপর ওরা চাপিয়ে দিচ্ছে। কিন্তু আমি বুঝতেও পারছি না এই আলমারি থেকে গয়নার বাক্স কোথায় গেল, কিভাবে উধাও হলো। আমি কাঁদছি দেখে আমার শাশুড়ি এসে রাগের গলায় আমায় বললেন বাহানা করে লাভ হবে না মেয়ে, এখানে 25 লাখ টাকার গয়না ছিল, তুমি 3 দিনের মধ্যে সবগুলো গয়না ফিরিয়ে দেবে, নয়তো 25 লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দিবে, এটাই আমার ফাইনাল কথা। সেদিন রাতেই তপুর কাছে আমি বললাম তপু আল্লাহ সাক্ষী আমি এরকম কিছুই করিনি, গয়নার কি হলো, এগুলো কোথায় গেল, এসবের কিছুই আমি জানি না। মা মিছে মিছে আমায় সন্দেহ করছেন, আমি যদি এগুলো চুরি করে থাকি তবে যেন আমার মরণ হয়। তপু রাতে আমায় এ বিষয়ে কিছু বলেনি, শুধু বলল অনেক রাত হয়েছে, ঘুমাও, কাল সকালে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। আমি মনে বড় আশা নিয়ে ঘুমাতে গেলাম, ভাবলাম তপু এটার সমাধান করবে, তার মাকে বোঝাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তপুর অন্য রূপটা আবিষ্কার করলাম। সকালবেলা তপু তার মায়ের কাছে গিয়ে বলল মা জুই আমার কাছে রাতে স্বীকার করেছে যে গয়না সেই চুরি করে তার বাবার মাধ্যমে বিক্রি করে দিয়েছে, 22 লাখ টাকা নাকি বিক্রি করেছে। সে বলল টাকা তার বাবার কাছে আছে, কদিনের মধ্যে সে টাকা এনে দেবে, টাকা এনে দিলে তুমি তাকে ক্ষমা করবে তো? তার মা কোনো কথা বলল না, চুপ করে ওখান থেকে চলে গেল। তপুর এমন বিকৃত আচরণ আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মানুষ এরকম হয় কি করে? এমন ভয়াবহ রকমের চক্রান্ত মানুষ সাজায় কি করে? এর মানে বিয়ের আগে থেকে তাদের একটা পরিকল্পনা ছিল, তারা জেনে বুঝে কাজটা করেছে। তারা ভেবেছে আমার বাবার যেহেতু আমি একমাত্র মেয়ে, আর তো কোনো ভাই বোন নেই, সহায় সম্বলও আছে বাবার, আমায় বিয়ে করলে তারা একটা গেম খেলতে পারবে। বিয়ের আগেই হয়তো গহনা চুরির পরিকল্পনাটা করে রেখেছিল। একটা তালার 3টা চাবি থাকে, আমার হাতে একটা চাবি দিয়েছিল, বাকি 2টো চাবি আমার শাশুড়ির হাতেই ছিল। তাহলে তিনিই গয়নাগুলো সরিয়েছেন এখান থেকে, এরপর আমার ওপর দোষটা চাপিয়ে দিয়েছেন। তাহলে কি তাদের আসল উদ্দেশ্য এমন একটা চক্রান্ত করে আমার বাবার থেকে বড় অঙ্কের একটা টাকা আদায় করে নেওয়া? তবে কি ধরে নিব আমার মেজো ফুপুর কথাই ঠিক ছিল? সেদিনই আমি বাবার বাড়ি এসে পড়তে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি মা কিছুতেই ওখান থেকে আসতে দিবে না। তিনি সামনে দাঁড়িয়ে বললেন 1 পাও নড়তে পারবে না এখান থেকে, আগে তোমার বাপকে টাকা নিয়ে আসতে বলো, 25 লাখ টাকা, 1 টাকাও কম আনলেও চলবে না। যদি টাকা না নিয়ে আসে তবে তোমার গ্রামে গিয়ে গ্রামের সব মানুষ নিয়ে নালিশ করব, সবার সামনে বলবো তুমি 1 বাক্স গহনা চুরি করেছো, আমার 25 লাখ টাকার গহনা, তখন টের পাবা কত ধানে কত চাল হয় মেয়ে। কথাগুলো বলে তিনি এমন ভাব করলেন যেন সত্যি সত্যি ওনার গহনা আমি চুরি করেছি। আমার মেজাজ তখন খুব বিগড়ে গেল, আর সহ্য হচ্ছে না কিছুতেই। আমি রাগ দেখিয়ে বললাম আপনারা এই মিথ্যে চক্রান্ত করে আমার কিছুই করতে পারবেন না, সত্যি বলতে একটা চুলও আমার ছিঁড়তে পারবেন না। তপু ওখানেই ছিল, সে বলল আচ্ছা দেখা যাবে আমরা কি করতে পারি আর কি করতে না পারি, সময় আসুক।
এখন যা লাফালাফি করার তা তুমি করে নাও। সেদিন সন্ধ্যার পরেই তপু একটা মাঝবয়সী লোক সাথে করে নিয়ে বাসায় এলো। লোকটি স্বর্ণকার। লোকটিকে দেখিয়ে তপু আমায় জিজ্ঞেস করলো, এই লোককে তুমি চেনো? আমি বললাম, না চিনি না। ওনাকে আমি চিনব কি করে? আমি সত্যি এই লোককে চিনি না, কখনো দেখিও নি। কিন্তু তপু কেমন করে যেন হাসলো, তারপর বলল, কিন্তু এই লোক তো তোমায় ভালো করে চেনে জুই। কি আপনি চেনেন না জুইকে? মাঝবয়সী লোকটি তার জামার হাতা দিয়ে নাকের সর্দি মুছে নিয়ে বলল, জি চিনি, ওনারে আমি চিনি। তপু বলল, কিভাবে চেনেন জুইকে? লোকটি বলল, গত সপ্তাহে উনি আমার কাছে গেছিলেন। আমি অবাক হলাম, এসব কি বলছে? আমি তো বাসা থেকে কখনো বের হইনি, গত সপ্তাহেও না, এর আগের সপ্তাহেও না। আমি গলার সবটা জোর দিয়ে বললাম, আপনি এরকম মিথ্যা বলছেন কেন? আমি তো বাসার গেটের বাইরে কখনো যাইনি, তাহলে আপনার কাছে গেলাম কি করে? লোকটি বলল, ঈশ্বরের দিব্যি, আমি মিথ্যে বললে যেন আমার ভাগ্যে নরক জুটে। তারপর তপু লোকটিকে আবার জিজ্ঞেস করলো, আপনার কাছে জুই কেন গিয়েছিল? লোকটি বলল, স্বর্ণের দরদাম করতে, এক বাক্স গহনা নিয়ে এসেছিল, আমি দাম বলে দিয়েছিলাম। তপু বলল, কত দাম বলে দিয়েছিলেন? লোকটি বলল, স্বর্ণটা ভালো জাতের পোক্ত, বলেছিলাম 25-30 লাখের মতো দাম হবে। তপু বলল, আপনার কাছে কি সে স্বর্ণ বিক্রি করতে চেয়েছিল? লোকটি খানিক সময় চুপ করে রইল, তারপর বলল, চেয়েছিল, কিন্তু আমি রাখিনি। আমার কেমন সন্দেহ হলো, এক বাক্স স্বর্ণ শুধুমাত্র একটা মেয়ে বিক্রি করতে আসবে কেন? তার সঙ্গে আর কেউ নেই কেন? তাছাড়া সে এগুলো বিক্রি করতে তাড়াহুড়ো করছিল, তাই তাকে বললাম, আমার কেনার সামর্থ্য নাই, অন্য কোথাও গিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তপু হাসলো, তারপর বলল, মারাত্মক চোর, ছি ছি ছি। আমি ওর দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকালাম, কিন্তু সে এসবের পাত্তা না দিয়ে বলল, তুমি তো দেখলাম নামাজ পড়ো, আজ সকালেও কোরআন তেলাওয়াত করলা, কিন্তু তোমার চরিত্র এমন কেন? নিজের স্বামীর ঘর থেকে কেউ চুরি করে? মানুষ এসব শুনলে তোমার আগে আমার নিজের গলায় দড়ি দিতে হবে। একটা চোর বিয়ে করে এনেছি। আমি ওর দিকে চোখ লাল করে তাকালাম, তারপর কিছু বলতে গিয়েও কেন জানি সাহস করতে পারলাম না। ভীষণ ভয় লাগছে, কেন জানি মনে হচ্ছে আমি যদি ওদের সঙ্গে বাড়াবাড়ি করি, তর্ক ধরি, তবে ওরা আরও নানান ষড়যন্ত্র করবে, আমার কোনো ক্ষতি করে বসবে। এরপর মাকে ফোন করলাম। আমি ফোন করে সব খুলে বললাম। মা শুনে কথা বলতে পারছে না, তার শরীর খারাপ হয়ে গেছে। আমি বললাম, বাবার কাছে ফোন দাও, তার সঙ্গে পরামর্শ করব। মা এবার কথা বললেন, না না সাবধান, তোর বাবার কাছে কিছুতে এসব বলা যাবে না, তাকে এসব জানানো যাবে না। আমি বললাম, কেন জানানো যাবে না? বাবাকে না বললে কাকে বলবো বলো? কে সমাধান করে দিবে এই সমস্যা? আমি এখানে কি অবস্থায় আছি এখানে তুমি তা বুঝতে পারছো? মা বললেন, তোর বাপ মাথা মোটা লোক, তার শরীর ভর্তি খালি রাগ, এটা শুনলে দেখবি আজকে পুলিশ নিয়ে যাবে ওখানে। তখন কি উপায় হবে? তোর সংসার টিকবে? মানুষ শুনে কি বলবে? এই যে সবাই জানে তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে, মানুষকে গলা বড় করে কত কথা বলেছি, বাইরের লোকেরা এখন এসব শুনলে কি উপায় হবে বল? আমি রাগে বললাম, শুধু তোমার জন্য মা, তুমি বড় লোভী মানুষ। মেজো ফুপু বাধা দিয়েছিলেন, তুমি তা কানেই তুলনি। ফুপুকে সবার সামনে লজ্জা দিয়েছিলে, কাঁদিয়েছিলে তাকে, আজ দেখো এর ফল কিভাবে আমি পাচ্ছি। মা বললেন, পেছনের কথা রাখ, আমার যা গয়নাগাটি আর জমানো টাকা আছে তা নিয়ে শিগগিরই আসবো আমি, এসে ওদের এগুলো দিয়ে আপাতত মুখটা বন্ধ করব, তুই চিন্তা করিস না মা। মায়ের কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল যেন। আমি বললাম, তুমি এত নির্বোধ কেন মা? তুমি কি বুঝতে পারছো না এরা ভয়াবহ রকমের খারাপ মানুষ? তুমি ওদের জন্য স্বর্ণ আর টাকা নিয়ে আসবে কেন? এতে লাভ কি হবে? মা আমায় ধমক দিয়ে চুপ করিয়ে রাখলেন, তারপর বললেন, তুই চুপ থাক, তোর শাশুড়ি আর জামাইয়ের সঙ্গে আমি ফোনে কথা বলবো, যা করার সব আমিই করব, তোর কিচ্ছু করতে হবে না। আমি না করলাম বারবার মাকে, কিন্তু আমার কথা কানেই তুলেননি, তিনি ফোন কেটে দিলেন। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। মা সবসময় নিজের ইচ্ছায় সবকিছু করেন, তার এসব খামখেয়ালিপনা আচরণের জন্য বারবার আমাদের বিপদে পড়তে হয়েছে, এবারেও পড়তে হবে। আমি জানি মা গয়না আর টাকা এনে দিলে ওরা আপাতত কয়েকটা দিন চুপ থাকবে, কিন্তু এরপর আবার নতুন একটা ষড়যন্ত্র করবে, এটাই ওদের কাজ। এর চেয়ে আমার উচিত হবে গোপনে খবর নিয়ে দেখা তপুর আসলে কোনো এজেন্সি আছে কিনা। এজেন্সি থেকে থাকলে আর 6 লাখ টাকা করে তার ইনকাম থাকলে এরকম করবে কেন সে? তাছাড়া ওই দিন যে একটা মহিলা এসে বলল বাসা ওই মহিলার, বাসা ভাড়ার টাকা নিতে এলো, তবে কি ওই মহিলার কথাই সত্যি? তপুরা কি আসলে ঠক প্রকৃতির লোক? ওদের পেশাই এটা। কিন্তু এসব খবর কিভাবে নেব আমি? কার মাধ্যমে নিব? এসব নিয়ে চিন্তা করে কোনো কুল পেলাম না। রাতে তপু বাসায় ফিরে বলল, তোমার মা আপাতত কিছু টাকা দিচ্ছে, কিন্তু তুমি ভেবো না এই টাকা পেয়ে আমি সব ভুলে যাব। 25 লাখ মানে গুনে গুনে 25 লাখ, 10 টাকা কম হলেও আমি মানব না, সেটা একবারই দাও আর কিস্তি কিস্তি করেই দাও। আমি বললাম, এভাবে আমার উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে টাকা নিচ্ছ কেন? এর চেয়ে সোজা বলো যৌতুক দিতে হবে, নাকি এই সাহসটাও নাই?
রাগেই বললাম কথাটা। তবু বিছানায় শুয়েছিল। আমার কথাটা শুনে সে বিছানা থেকে উঠে আমার কাছে এসে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, বেয়াদবি কম করবা। যৌতুক নিব কেন আমরা? আমাদের কোনো কিছুর অভাব আছে নাকি? তুমি চুরি করেছ, তোমার চুরি করা জিনিস তুমি ফেরত দিবে। এখানে যৌতুক এলো কোথা থেকে? আমি আর কিছু বললাম না, তখন চুপ করে রইলাম। ভাবলাম এখন এসব নিয়ে চিৎকার চেঁচামেচি কিংবা রাগারাগি করে কোনো ফল হবে না, বরং চুপচাপ থেকে চেষ্টা করে যেতে হবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আমি সেদিন রাতে আর ঘুমাতে পারলাম না কিছুতেই। ঘুম আসছে না চোখে। ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে একটা সময় একটা গ্রুপের একটা পোস্ট দেখে চমকে উঠলাম। পোস্ট করেছে একটা মেয়ে, মোহনা নাম মেয়েটির। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই পোস্টের নিচে যে ছবি, সেই ছবিটা তপুর। পোস্টটিতে লেখা আছে, এই লোকটিকে কেউ ধরিয়ে দিতে পারবেন? লোকটির নাম মোহিত। সে এসআই পরিচয় দিয়ে আমায় বিয়ে করেছিল 2 বছর আগে। বিয়ের পর তার মায়ের ক্যান্সার হয়েছে এবং মাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে এই কথা বলে আমার বাবার থেকে 5 লাখ টাকা নেয়। টাকা নেওয়ার পর সে একেবারে উধাও হয়ে যায়। তার ফোন নম্বর বন্ধ। যে বাসায় আমায় নিয়ে থাকতো আমরা জানতাম এটা তার নিজস্ব বাসা, কিন্তু ও চলে যাওয়ার পর জানলাম এই বাসা তার না, সেখানে ভাড়া থাকতো। আপনারা দয়া করে এই ভণ্ড প্রতারককে ধরিয়ে দিতে পারবেন? ফেসবুকে করা ওই পোস্টের নিচে একটা বড়সড় কমেন্ট করেছে আরেকটি মেয়ে। মেয়েটির নাম নাজলা। সে লিখেছে সেও এই লোককে খুঁজছে। তাকেও নাকি তপু নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিয়ে করেছিল। বিয়ের পর তার সঙ্গে মাসখানেক সংসার করেছিল। ওখানে তপু তার নাম বলেছিল আদনান। এই মেয়েটির বাবা স্বর্ণের তৈরি গহনার ব্যবসায়ী ছিল। তার দোকানে এক ধনাঢ্য লোক তার ছেলের বিয়ের জন্য অনেক পদের গহনার অর্ডার করেছিল। তপু রাতে সবার চোখ ফাঁকি দিয়ে শ্বশুরের পাঞ্জাবের পকেট থেকে দোকানের চাবি নিয়ে গিয়ে দোকান খুলে ওখানে তৈরি করে রাখা সব গহনা চুরি করে পালিয়ে যায়। তারপর থেকে মেয়েটি এবং তার পরিবার প্রাণপণে খুঁজছে তপুকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। আমি তখনই সব বুঝে ফেলেছিলাম তপু আসলে কে, ওর পেশা কি, সব কিছু সম্পর্কেই। তখনই আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, মনে মনে ঠিক করি যেভাবেই হোক ওকে ওর উপযুক্ত পাওনা আমি বুঝিয়ে দেব। কিন্তু কিভাবে তপুকে তার উচিত শিক্ষাটা পাইয়ে দেব তাই ভাবতে থাকি। তবে এখানে সবচেয়ে বড় কাটা আমার নিজের মা। আমার মা একে তো লোভী ধরনের মহিলা, তাছাড়া তার উপস্থিত বিবেক বুদ্ধিও কম। এবার যে তথ্য আমি ঘাটাঘাটি করে পেয়েছি, এটা যদি মা জানে তাহলে মা কি না কি করে কে জানে। যদি তপুকে ফোন করে বকাঝকা শুরু করে তবে সর্বনাশ হবে। তপুর লোক সুবিধার না, ভীষণ খারাপ লোক, এটা তো বুঝে যাচ্ছে। দেখা যাবে নিজেকে বাঁচাতে সে আমায় মেরে লাশ করে ফেলে রেখে এখান থেকে উধাও হয়ে যাবে। কিন্তু মাকে তো যে করেই হোক থামতেই হবে। কিন্তু থামাবো কি করে? ভাবলাম যা করার সকালবেলা তপু বাসা থেকে বেরিয়ে গেলে করতে হবে। এর আগে কিছুই করা যাবে না। তপু জেনে ফেললেই তো সর্বনাশ। কিন্তু ভয়ের বিষয় হলো তপুকে নিয়ে মোহনা নামের মেয়েটি যে পোস্ট করেছে সেই পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল পোস্ট তো সবার কাছে মুহূর্তে পৌঁছে যায়। তপু তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন হাতে নেবে, ফেসবুকে যাবে। তখন যদি ওর সামনে এই পোস্ট আসে তবেই তো সাবধান হয়ে যাবে সে। হয়তো আমায় এখানেই ফেলে রেখেই পালিয়ে যাবে। আমি ভেবেই পাচ্ছি না কিভাবে আমি তপুকে ধরিয়ে দেব। ও একবার হাত থেকে ফসকে গেলে আর কিছুতে ওকে পাওয়া যাবে না। রাতেই শুয়ে থেকে ভয়ে ভয়ে মোহনা নামের মেয়েটিকে মেসেজ করি আমি। লিখি, আপনি যে লোকটিকে খুঁজছেন সেই লোক এখন আমার কাছে আছে, আমার বর্তমান স্বামী সে। আপনি মেসেজ দেখা মাত্রই আমায় রিপ্লাই দিন, দেরি হলে ও পালিয়ে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না কিছুতেই। ঠিক এই মেসেজটি আবার নাজলা নামের মেয়েটিকেও করলাম আমি। আধ ঘন্টা চলে গেলেও মোহনা নামের মেয়েটি আমার মেসেজ সিন করেনি। হয়তো তার ওখানে অনেক মেসেজ আসছে বলে আমার মেসেজ সিন করতে দেরি হচ্ছে। কিন্তু নাজলা নামের মেয়েটি মুহূর্তের মধ্যে আমার মেসেজ সিন করলো। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে লিখলো, আপনার ঠিকানা বলুন, কোথায় আছেন আপনি। আমি ঠিকানা দেবার আগে তপুর সঙ্গে তোলা আমার 3টা কাপল পিকচার তাকে পাঠিয়ে দিলাম। তারপর নাজলাকে লিখলাম, এই যে দেখুন আমার কাছে যে ওই লোক আছে তার প্রমাণ। এবার আপনি সত্যি ওর স্ত্রী ছিলেন কিনা এর প্রমাণ দিন, আপনাদের কাপল পিকচার দিন। মেয়েটি মিনিট 5 পরেই তপুর সঙ্গে তোলা তার কাপল পিকচার পাঠিয়ে দিল। দেখে বোঝা যায় এডিট নয়, সত্যি সত্যি একসাথে তোলা ছবি। আমি তাকে বললাম, আচ্ছা বলুন তো আপনাদের থেকে যে সে গহনা চুরি করেছে ওখানে কত টাকার গহনা ছিল? নাজলা বলল 25 লাখ টাকার মতো। আমি বুঝতে পারলাম নাজলা প্রতারক কেউ না, সে সত্যিই বলছে। আমি তাকে আগেই জিজ্ঞেস করে নিলাম, আপনার ঠিকানা বলুন তো, কোথায় আছেন আপনি। তার এখানে এসে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে এটা অনুমান করার জন্যই আগে ভাগে তার ঠিকানা জিজ্ঞেস করে নিলাম। নাজমা বলল, শেরপুরে আছি। আমি বললাম, আমি তো নেত্রকোনায়। তাহলে তো খুব একটা দূরে না, আপনি কাল সকালের আগেই এসে নেত্রকোনায় পৌঁছাবেন। একটা কার ভাড়া করে নিন, সঙ্গে বেশি করে লোক নিয়ে আসুন, নয়তো সব হারাবেন। ও সকাল হলেই পালিয়ে যাবে। তাছাড়া আপনার সব গহনা তার কাছে এখনও আছে। এরপর আমি আমার নাম্বার দিয়ে দিলাম নাজলাকে।
আমার বাসা কোথায়, কোন দিকে, কিভাবে আসতে হবে এক এক করে সব মেসেজে লিখে দিলাম। ওর সঙ্গে কথা শেষ করার খানিক পরেই মোহনা আমার মেসেজ সিন করলো। তারপর মোহনা লিখল, আপনি কি সত্যি বলছেন বোন? শত শত মানুষ আমায় মেসেজ করছে। ওরা বলছে আমি যার ছবি পোস্ট করেছি তাদের কাছেও আছে, তারা ধরিয়ে দিতে পারবে তাকে। আমার কাছে তারা টাকা দাবি করছে, কেউ 2 লাখ, কেউ 1 লাখ, কেউ আরও বেশি। এজন্য আর কাউকে বিশ্বাস হচ্ছে না আমার, মনে হচ্ছে সবাই মিথ্যা বলছে। আমি বললাম, ওদের কাছে কোনো প্রমাণ চেয়েছেন? মানে আপনি যাকে নিয়ে পোস্ট করেছেন তার কোনো ছবি আপনাকে দেখাতে বলেছেন? মোহনা বলল, না বলিনি। আমি সঙ্গে সঙ্গে ওই 3টি ছবি অর্থাৎ নাজলাকে যে ছবিগুলো পাঠিয়েছিলাম মোহনাকেও সেই ছবিগুলোই পাঠিয়ে দিলাম। তারপর লিখলাম, এবার আমায় বিশ্বাস হচ্ছে তো? বিশ্বাস না হলে আর 1 মিনিট ওয়েট করুন, তারপর দেখুন বিশ্বাস হয় কিনা। বলে ফোনের ডিসপ্লের আলো দিয়ে আমি ভালো করে দেখে নিলাম তপু ঘুমে কিনা। ও গভীর ঘুমে আছে এটা নিশ্চিত হবার পর ডিম লাইটের মৃদু আলোতে মোহনাকে ভিডিও কল দিলাম। ও রিসিভ করলে এখান থেকে কোনো কথা না বলে শুয়ে থাকা তপুকে দেখিয়ে দিলাম ভালো করে। তারপর কল কেটে দিয়ে বললাম, এখন বিশ্বাস হয়েছে তো? মোহনা তাড়াহুড়ো করে রিপ্লাই দিল। সে বলল, আপনার পায়ে পড়ি বোন, এটাই সেই লোক, সেই প্রতারক। আপনি ওকে ধরিয়ে দিন প্লিজ। আপনার কাছে আমার আকুল আবেদন বোন। বিনিময়ে কত টাকা চান বলুন, আমি টাকা দেব। যত টাকা চান ততই দেব। আমি বললাম, আমি কোনো বিনিময় চাই না, আমি নিজেও ওর শাস্তি চাই। আমিও ঠকেছি, ওর প্রতারণায় শিকার হয়েছে আমিও ওর উপযুক্ত শাস্তি চাই। আপনার হাতে আমি ওকে তুলে দিব, কিন্তু সমস্যা হলো কাল সকাল হলে ও যেভাবেই হোক জেনে ফেলবে আপনি ওকে নিয়ে পোস্ট করেছেন। যেহেতু আপনার পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে তাই এটা সবার কাছে পৌঁছে যাবে, ওর কাছে নিশ্চয়ই যাবে, আর ও এটা দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। তাকে আর কিছুতে ধরা যাবে না। মোহনা বলল, আপনি কোন জায়গায় থাকেন বোন? আমি বললাম, নেত্রকোনায়। মোহনা বলল, আমি টাঙ্গাইল থাকি, টাঙ্গাইলের ঘাটাইলে। ওখান থেকে আমি রাত শেষ হবার পূর্বেই এসে পৌঁছে যাব, যেভাবেই হোক এসে পৌঁছাবই। আমি বললাম, হ্যাঁ তাই করুন, কিন্তু কিছুতে একা আসবেন না, বেশি করে লোক নিয়ে আসুন সঙ্গে, পারলে দ্রুত গতির কোনো গাড়ি নিয়ে নিন। মোহনা বলল, আচ্ছা বোন। তাকেও আমি আমার পুরো ঠিকানা দিয়ে দিলাম যেন খুব সহজেই এখানে এসে পৌঁছে যেতে পারে। এরপর খানিকটা সময় চুপচাপ শুয়ে রইলাম, নড়াচড়া করছি না। নড়াচড়া করলে যদি তপু ঘুম থেকে উঠে যায় তাই, কিন্তু ফোনের ডিসপ্লের আলোর জন্য সমস্যা হতে পারে। ও যদি একবার দেখে এত রাতে আমি ফোন ব্যবহার করছি, এখনও ঘুমায়নি, তবেই ঝামেলা করবে। ও তো আর সহজ সরল লোক না, সব বুঝে ফেলবে মুহূর্তেই। এই ভয়ে এই গরমের মধ্যেও কাঁথা টেনে সারা শরীর ঢেকে নিলাম। এরপর বাবাকে একটানা কল দিতে থাকলাম। আমি জানি এত রাতে বাবা জেগে নেই, গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু বারবার কল দিলে ফোনের রিংটোন শুনে বাবা একসময় জেগে উঠবেই। বাবা জেগে উঠে ফোন রিসিভ করলে আমি এপাশ থেকে কিছুতেই কথা বলবো না। কথা বললে ও তপু টের পেয়ে যাবে, তার ঘুম ভেঙে যাবে। তাই আমি কথা না বলে সরাসরি ফোন কেটে দিব, তারপর মেসেজ করে যা বলার তা বলে দিব। বাবাকে কয়েকবার কল দিলাম, ফোন রিসিভ করলো না বাবা। এরপর এক সময় রিসিভ করতেই আমি ফোন কেটে দিলাম এপাশ থেকে। তারপর সঙ্গে সঙ্গে বাবার ফোনে মেসেজটা পাঠিয়ে দিলাম। মেসেজে আমি লিখলাম, বাবা আমি বড় বিপদে আছি, বিরাট বড় বিপদে। সকালবেলা তুমি চাচাদের নিয়ে আমার শ্বশুর বাড়ির সামনে থেকো, পারলে এক্ষুনি বের হয়ে পড়ো তোমরা। মনে রাখবে ভোর হবার আগেই এখানে এসে উপস্থিত হতে হবে তোমাদের। বাবাকে মেসেজ করে ফোনের ডাটা অফ করে বালিশের এক পাশে রেখে দিলাম ফোন। তারপর শরীর থেকে কাঁথা নামিয়ে এক পাশে রেখে দিলাম। কিন্তু এর মধ্যে সমস্যা যা হবার তাই হয়ে গেল। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। তবু এমনিতেই গরম সহ্য করতে পারে না। ইলেকট্রিসিটি চলে যাওয়ার মুহূর্তে ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরপরই ওর হাতে ওর ফোন তুলে নিল। ওর হাতে ফোন তুলে নেওয়ার পর ভয় আমার বুকটা ধক করে উঠল। ও যদি এখন ফেসবুকে যায় তবেই তো দেখে ফেলবে, জেনে যাবে সব কিছু। কিন্তু সে ফেসবুকে ঢুকতে পারল না, ইলেকট্রিসিটি না থাকায় ওয়াইফাই কানেক্ট করতে পারেনি। তারপর বালিশের ওপাশে ফোন রেখে দিয়ে আমায় ডাকলো। আমি জেগে থাকলেও চুপচাপ ঘুমের ভান ধরে থাকলাম, কিন্তু তপু নাছোড়বান্দা, সে আমার গায়ে জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। এখন আর চুপ থাকার উপায় নেই, চুপ করে থাকলে ও ভাববে আমি মিছে মিছে ঘুমের ভান করে শুয়ে আছি। এই ভয়ে মুখ খুলতে হলো আমার। ঘুমকাতর গলায় বললাম, কি হয়েছে, এত রাতে ডাকছো কেন? তপু বলল, কারেন্ট নাই, ওয়াইফাই নেই, চুপচাপ থাকতে ভালো লাগছে না, আসো গল্প করি। আমি বিরক্তি দেখালাম না। আমি জানি এখন কিছুতেই তাকে বিরক্তি দেখানো যাবে না, তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। ভাবলাম গল্প করি তার সঙ্গে, সমস্যা নেই তো। গল্পের ভরে হলেও যদি রাতটা পার হয়ে যায়। আমি তার সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলতে লাগলাম, কিন্তু ইতিমধ্যে সে এমন একটা তথ্য দিল যা শুনে আমার মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। তপু বলল, তোমার মা লোক ভালো, উনি নিজেরে ভাবেন দুনিয়ার সবচেয়ে চালাক মহিলা। সমস্যা হলো উনি চালাক মহিলা না, উনি বোকা, বিরাট বোকা। আমি বললাম, কি করেছে আমার মা? আমার মাকে নিয়ে কথা হচ্ছে কেন? তপু তার কপালের ঘাম মুছে তারপর বলল, তোমার মা 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছেন। তার কাছে অত টাকা ছিল না, নিজের গহনা জমানো টাকা দিয়েও 5 লাখ হয়নি। পরে তোমার বাবা যে গরু কেনার 2 লাখ টাকা রেখেছিল ওগুলো দিয়ে দিয়েছেন। তবুও তিনি কাউকে জানতে দেবেন না তোমার স্বামী লোক খারাপ।
হাসলো তপু। ওর হাসিটা এত খারাপ লাগছে আমার, আমি নিজেকে সামনে রাখতে চেয়েও পারিনি। তাকে ঘৃণার কণ্ঠে তখন বললাম, ছোট লোকের বাচ্চা, পরের টাকা এভাবে মেরে খেতে লজ্জা করে না? টাকা না, তুই জাহান্নামে আগুন খাচ্ছিস, এর ফল তুই পাবি দেখিস। তপু আমার মুখ থেকে এসব কথা শুনে রেগে মেগে আগুন হয়ে উঠল একেবারে। সে সঙ্গে সঙ্গে আমার গলার কাছে তার হাতটা আনলো, তারপর গলায় চেপে ধরে রাখলো অনেকক্ষণ। আমার তখন কেবল মনে হতে লাগলো আমার দম একেবারে আটকে আসছে। এমনিতেই একটু একটু শরীর ঘামছিল, এবার সারা শরীর থেকে পানি ঝরতে লাগলো। চোখ দুটি মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসছে। 2 হাত দিয়ে আমি ওকে খামচে দিতে চাইলাম, কিন্তু মনে হলো আর কুলিয়ে উঠতে পারছে না। হাত পা অবশ হয়ে এসেছে। ভেবেছিলাম ও মেরেই ফেলবে, কিন্তু একেবারে মানল না। যখন মনে হলো দম আটকে যাবে, এক্ষুনি মরে যাব, ঠিক তখনই সে আমার গলা ছেড়ে দিল। তারপর সে বিছানায় উঠে বসে বলল, আরেকবার আমায় গালি দিলে জানে মেরে ফেলবো তোকে, মনে রাখিস কথাটা। এবার ছেড়ে দিলাম। আমি ছাড়া পেয়ে ব্যথায় কাতর গলায় 2 হাত দিয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। এসব কান্নায় তপুর কিচ্ছু যায় আসে না। এই ঘরের পাশের ঘরেই তার মা থাকে। ওই মহিলাও বড় নিষ্ঠুর। এত রাতে এই ঘর থেকে আমি এভাবে শব্দ করে কাঁদছি, এই কান্না নিশ্চয়ই তার শোনার কথা। হয়তো সে শুনেও চুপ করে আছে। হয়তো আমার এই কান্না তাকে বড় আনন্দ দিচ্ছে। আমি তপুকে আর কিছুই বললাম না, শুধু মনে মনে আল্লাহর কাছে বললাম, আল্লাহ, তুমি তো পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী ফিরাউন নমরুদকেও ছাড় দাওনি। তাদের অত্যাচারের পরিণতি তাদেরকে ভোগ করিয়েছিলে। আল্লাহ গো, তুমি তপু নামের জালেমটাকেও তার পরিণতি ভোগ করিয়ে দিও। আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। তপু উঠে গিয়ে ঘরের জানলা খুলে দিল। তারপর চেয়ারে বসে সিগারেট ধরিয়ে বলল, তোর মাকে কিংবা তোর বাবাকে ভুলেও বলবি না তোর সঙ্গে আজ রাতে আমি কি করেছি। যদি ওদের এই বিষয়ে কিছু বলিস, তবে সত্যি সত্যি আমি তোকে মেরে ফেলবো। আমি কিছু বললাম না। এই অন্ধকারেও বিছানায় উপর হয়ে পড়ে থেকেই তপুর দিকে একবার অসহায়ের মতো তাকালাম শুধু। ততক্ষণে ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি চোখ বন্ধ করে একাগ্র চিত্রে আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, ও যেন বিছানায় এসে শুয়ে পড়ে, ফোন যেন হাতে না নেয়, ফেসবুকে যেন না ঢুকে। কিন্তু আমার এ চাওয়া পূরণ হলো না। তপু এসে তার হাতে আবার ফোন তুলে নিল, ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকলো। তারপর এটা ওটা দেখতে দেখতে হঠাৎ করে লাফিয়ে উঠে বসে পড়লো বিছানায়। তারপর বলল, জুই ওঠো, এক্ষুনি ওঠো, আমরা এক জায়গায় যাব। আমি ভয়ে কথা বলতে পারছি না। আমি জানি যা হবার এতক্ষণে হয়ে গেছে। তপু জেনে গিয়েছে সবকিছু। তবু আমি বললাম, কোথায় যাব? তপু তাড়াহুড়ো করে বলল, আমার মামা মারা গিয়েছেন, তাদের বাড়ি যাব। আমি জানি এটা একেবারে মিথ্যে কথা। মিথ্যা বলেই আমায় নিয়ে পালিয়ে যাবে, এখান থেকে সটকে পড়বে। ধরা পড়ার বিন্দুমাত্র ঝুঁকি সে নেবে না। হয়তো এমন জায়গায় যাবে যেখানে কেউ আর তাকে খুঁজে পাবে না। হয়তো যাবার সময় রাস্তায় বা অন্য কোথাও নিয়ে আমায় মেরে লাশটা ফেলে রেখে যাবে। আমি কি করব এখন? কিছুই মাথায় ঢুকছে না। তপু ও ঘরে গেল, তার মাকে ডাকছে। আমার মাথায় ঠিক তখনই বুদ্ধিটা এলো। আমি ভাবলাম, এক্ষুনি আমার ফোনের জিপিএস চালু করে দিব। জিপিএস চালু করা থাকলে আমি যেখানে যাব সেই লোকেশনে পুলিশের লোকেরা বের করে ফেলতে পারবে। লোকেশন দেখে মুহূর্তের মধ্যে পুলিশ আমাদের কাছে পৌঁছে যেতে পারবে। আমি এই সুযোগে তাড়াহুড়ো করে আমার ফোনের জিপিএস চালু করে ফেললাম। তারপর মোহনা এবং নাজলাকে মেসেজ করে দিলাম। লিখলাম, তবু সব জেনে গেছে, ও এক্ষুনি আমায় নিয়ে পালিয়ে যাবে এখান থেকে। তবে আমি আমার ফোনে জিপিএস চালু করে রেখেছি। মেসেজ দেখার পর তোমরা সাথে সাথে পুলিশের লোক নিয়ে নিও, তবে সহজেই আমাদের পেয়ে যাবে। মেসেজ লিখে ওদের সেন্ড করে খানিক সময় অপেক্ষা করলাম। তারপর যখন নিশ্চিত হলাম ওদের ফোনে মেসেজ পৌঁছে গিয়েছে, তখন মেসেঞ্জার থেকে ওদের 2 জনের আইডি ডিলিট করে দিলাম, যেন তপু আমার ফোন চেক করেও কিছুতেই বুঝতে না পারে। তাই এই সতর্কতা অবলম্বন করলাম। তপুর ডাকে ওর মায়ের ঘুম ভাঙল। আমিও তাড়াহুড়ো করে ওদের সঙ্গে বেরিয়ে যাবার জন্য প্রস্তুত হলাম। ওদের সামনে এমন ভাব করলাম যেন আমি এইসবের কিছুই জানি না। কিন্তু আমায় অবাক করে দিয়ে তপুর মা বেচারার নিচ থেকে একটা একটা করে গয়না বের করলো। তারপর সেগুলো কাপড়ের ব্যাগে ভরে নিতে লাগলো। আমি তখন তার কাছে গিয়ে বললাম, গহনাগুলো লুকিয়ে রেখে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলেন কেন? তপুর মা আমার দিকে একবার রাগে চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি তাকে আবার একই কথা বললাম, এখন কথা বলছেন না কেন? আপনিই তো চোর। কিন্তু এভাবে আর কতদিন? ধরা তো একদিন পড়বিনি, ঠিক না? ওই মহিলা এবার কথা বলল, ধারালো গলায় বলল, তোর গলাটা লম্বা হয়েছে খুব, সময় এলে এটা কেটে ছোট করে দিবে আমার ছেলে। আমি মুচকি হাসলাম, কথা বললাম না। এরপর দেখলাম তবুও ঘর থেকে প্রয়োজনীয় অনেক কিছু সঙ্গে করে নিয়ে নিল। সবকিছু কাপড়ের ব্যাগে ভরে নিয়েছে, কাপড়ের ভাঁজের মধ্যে। তারপর আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। তখন প্রায় শেষ রাত। আমরা উঠোন পেরিয়ে গেটে আসতে অদ্ভুত ঘটনাটা ঘটল। গেট খুলতে দেখা গেল একদল লোক, কম করে হলো 12 জন তো হবে। ওদের সঙ্গে একটি মেয়েটিকে দেখে আমি চিনেছি, নাজলা। ওরা সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে এবং তপুর মা আর আমাকে ধরে ফেললো। নাজলা ওদের বলল আমায় ছেড়ে দেওয়ার জন্য, বলল শুধু ওদের মা ছেলেকে ধরতে। আমায় যে 2 জন লোক ধরেছিল তারা আমায় ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে। তারপর নাজলা আমার পাশে এসে দাঁড়ায়। সে এসে আমায় জড়িয়ে ধরে, বলে, এই ঋণ আমি কোনোদিন ভুলবো না বোন। আমি নাজলাকে তখন বলি, এটা পরে দেখা যাবে,
এখন ওই বুড়ির হাত থেকে ব্যাগটা নিয়ে ওখানে দেখো, তোমার সব গহনা ওখানে আছে। নাজলার সঙ্গে সঙ্গে তপুর মায়ের কাছে যায় এবং তার হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে খুলে টর্চ দিয়ে দেখে। আমার দিকে তাকিয়ে বলে, সব আছে এখানে, সব আছে। নাজলার সাথে আসা লোকজনদের কজন মিলে তপুকে মারধর করতে শুরু করেছে। একজন একটা শক্ত ঘুষি বসিয়ে দিয়েছে ওর নাকে, নাক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি নাজলাকে বললাম, ওদের শান্ত থাকতে বলো, আমরা আইনের আশ্রয় নিয়ে এটা মিটমাট করব, নিজেদের হাতে আইন তুলে নিব না কেউ। নাজলা ওদের শান্ত থাকতে বলল। ওরা শান্ত হয়ে গেল। আমি বাসা থেকে রশি সংগ্রহ করে দিলাম, বললাম ওদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে ফেলুন। ওরা তপু আর তার মাকে দুটো কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে ফেলল। ততক্ষণে আমি বাবাকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম, কত দূর এসেছো তুমি? বাবা বললেন, এসে গিয়েছেন, শহরে ঢুকলেন মাত্র। আমি বললাম, তুমি পুলিশ নিয়ে আসো সঙ্গে করে, দ্রুত করো। বাবার সঙ্গে কথা বলার পরপরই আরও 2টা মাইক্রোবাস এসে থামলো গেটের সামনে। ততক্ষণে ফজরের আজানও হয়ে গিয়েছে। গাড়ি থেকে বেরিয়ে এলো মোহনা আর তার সঙ্গে একদল মানুষ। আমি বলেছিলাম বেশি করে লোক নিয়ে আসতে, যেন তপু কিছুতেই পালাতে না পারে। নাজলা এবং মোহনা আমার কথা মতোই বেশি করে লোক নিয়ে এসেছে। ওরা নেমে আসতেই আমি মোহনার কাছে এগিয়ে গেলাম, মোহনাকেও বুঝিয়ে দিলাম শান্ত থাকতে। ওরা আমার কথা শুনল, শান্ত হয়ে রইল। এর প্রায় মিনিট 10 পরেই বাবা এলেন। বাবার সাথে আমার চাচারা আর পুলিশের একটা গাড়িও এলো। পুলিশের লোকেরা এসে সবকিছু শুনল। আমি তখন দারোগার কাছে বললাম, আমার মায়ের থেকে তপু গত রাতে 5 লাখ টাকা নিয়েছে মাকে হুমকি দিয়ে। তপুর সঙ্গে সঙ্গে না করলো, বলল মিথ্যে। দারোগা এখানেই তপুকে বেত দিয়ে কয়েকবার প্রহার করার পরেই সে হর করে স্বীকার করলো। বলল 5 লাখ সত্যি সে নিয়েছে, টাকাটা ব্যাগেই আছে। দারোগা একজন কনস্টেবলকে বললেন ব্যাগ খুলে দেখতে। কনস্টেবল খোঁজাখুঁজি করে কাপড়ের ভাঁজের ভেতর পুরো টাকাটাই পেল। মোহনাও তখন তার কাছ থেকে নিয়ে আসা টাকার কথা বলল দারোগার কাছে। তপু তখন 2 হাত জোর করে ক্ষমা চাইল, বলল তার কাছে আর কোনো টাকা নেই। দারোগা মারধর করলো, কিন্তু কোনো লাভ হলো না। সত্যি সত্যি তার কাছে আর কোনো টাকা নেই। তপু বলল, অনেক আগেই মোহনাদের থেকে টাকা আনা হয়েছিল, সে খরচ করে ফেলেছে। আরও স্বীকার করলো সে এভাবে মানুষের থেকে প্রতারণা করে টাকা উপার্জন করে। তার মাও তাকে সঙ্গ দেয়। আমিও তখন দারোগাকে বলি, তপু কিভাবে আমায় মানসিকভাবে নির্যাতন করেছে এই কদিন, আর গতকাল আমার ওপর শারীরিক যে নির্যাতন করেছে তার দাগ তখনও গলায় আছে। গলা সামান্য ফোলাও। দারোগা সব দেখল, তারপর তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, সঙ্গে তার মাকেও। দারোগা আশ্বাস দিয়ে গেল এই প্রতারক এবং তার মায়ের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। নারী নির্যাতনের একটা মামলাও হবে তার বিরুদ্ধে। তপু আর তার মাকে পুলিশ সাথে করে নিয়ে যাবার পর নাজলা এবং মোহনা আমার কাছে এগিয়ে এলো। এসে মোহনা বলল, আমার টাকা লাগবে না, টাকাই তো আর সবকিছু না, এই শয়তান যে তার প্রাপ্য শাস্তি পাচ্ছে এতেই আমার আনন্দ। নাজলা তখন বলল, আমি যে এই গহনাগুলো কোনোদিন ফিরে পাবো তা কখনো ভাবিনি, আশায় ছিল না ফেরত পাবার। ফেসবুকে মোহনা পোস্ট না করলে কোনোদিন এই শয়তানকে পাওয়া যেত না। মোহনার জন্য যেহেতু আমি গয়নাগুলো পেয়েছি, তাকে আমি খালি হাতে ফেরত দিব না। এগুলো বিক্রি করে এর অর্ধেক টাকা আমি তাকে দেব। আমার তখন যে কি ভালো লাগলো। নাজলা এবং মোহনার মন কত পরিচ্ছন্ন। আমি মনে মনে বললাম, আল্লাহ ওদের মঙ্গল করুন, ওদের জীবনে শান্তি ঢেলে দিন। আমি জানি আজ না হোক কাল ভালো মনের মানুষগুলো তাদের পুরস্কার পাবেই পাবে। আমি তখন আরও ভাবলাম, আমাদের 3 জনের বিয়ে হয়েছিল, আমাদের স্বামী প্রতারক, আমরা তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পেরেছি। একজন প্রতারকের শাস্তি হবে, এটাই আমাদের আনন্দের বিষয়, এটাই আমাদের বিজয়। নাজলা আর মোহনা বিদায় নিয়ে তাদের গন্তব্যের দিকে চলে গেল। যাবার আগে বারবার আমার কাছে কৃতজ্ঞতা জানিয়ে গিয়েছে। ওরা চলে যাবার পর আমিও বাবা আর চাচাদের নিয়ে বাড়ি ফিরে এলাম। এসে মাকে বললাম, তোমার জন্য, শুধু তোমার লোভের জন্য আজ আমার এই পরিণাম ভোগ করতে হয়েছে। মা কিছু বলল না, চুপ করে রইল। কিন্তু আমি বুঝতে পারছি তার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। তার বোকামি নিজ থেকেই অনুধাবন করতে পারছে মা। এরপর আমি বললাম, এখন চুপ থেকে কোনো লাভ হবে না। মেজ ফুপুকে আমি ফোন দিচ্ছি, ফুপু আসবেন ফোন দিলে। ফুপু এলে তার কাছে তুমি ক্ষমা চাইবে। মা রাজি হলো। ফুপুকে আমি ফোন করলাম বিকেলবেলা। ফুপু এলেন পরদিন সকালবেলা। ফুপু এলে তার হাত ধরে মা তার কাছে ক্ষমা চাইল, কান্নাকাটি করলো। ফুপু তাকে মাফ করে দিলেন। আর আমি তখন মাকে বললাম, 2টো জিনিস খুব ভয়াবহ রকমের খারাপ মা, একটা হলো লোভ আর অন্যটি হলো অহংকার। এই 2টো যার মধ্যে নাই তার জীবন সুন্দর। আর এরকম সুন্দর জীবনের মানুষদের সঙ্গে আল্লাহ সব সময় থাকেন। মা আমার চোখের দিকে তখন জল ছলছল চোখে তাকালেন। আমি তার চোখ দেখেই বুঝতে পারলাম তার মধ্যে প্রবল অনুশোচনা এসেছে। আর এই অনুশোচনায় পারে একটা ভুল পথে চলা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে, আর একটা খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করে দিতে।